হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্কে চরম খারাপ বাতাস, অর্থাৎ কানাডায় যে আপনার আগুন লেগেছে, সেই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াতে পুরো নিউ ইয়র্ক সিটি ছেয়ে গেছে, গন্ধ এবং ধোঁয়া দুটোই, এবং এতে যে স্বাস্থ্য ঝুঁকিতে লক্ষ লক্ষ মানুষ, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি 30 এর নির্বাচনের ফলাফল আজকে ভোট গণনা হয়েছে, যেটা হাতে ভোট গণনার কথা ছিল। শ্বাসরুদ্ধকর যে প্রতীক্ষা ছিল এটার একটু শেষ হয়েছে এবং মাত্র 7 ভোটের ব্যবধান হেরে গেছেন বাংলাদেশি শামসুল হক। আজকে আমরা আলোচনা করব ডিটেকটিভ দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর প্রস্তুতি। 12 জুলাই শনিবার ব্রঙ্কসের সড়কের নামকরণ করা হচ্ছে, 12 জুলাই বলছে, আগামী শনিবার ব্রঙ্কসের সড়কের নামকরণ করা হচ্ছে তার নামে, ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে। এই বিষয়টি আজকে আলোচনা হবে। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে খুব নিউ ইয়র্কে এই পরিস্থিতি হলে কী সিদ্ধান্ত হতো, এই বিষয়টি আজকে আলোচনা করবো। আজকে এরপরে যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে খেলা, এবং খেলা নাজমুল হাসান ডিটেলস বলবেন যে আজকে আর্জেন্টিনা জিতে গেছে এবং ইংল্যান্ডকে হারিয়েছে এবং খুবই শ্বাসরুদ্ধকর খেলা ছিল, তার পুরোটাই হয়তো নাজমুল হাসান আপনাদের জানাবেন। যাই হোক, শুরু করো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ক্যাপ্টেন একেএম সাইফুল ইসলাম প্রিন্স, যিনি বাপার প্রেসিডেন্ট, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ডক্টর বিএম আতিকুজ্জামান, জয়নুল আবদিন, ইব্রাহিম চৌধুরী খোকন এবং শেখ আল মামুন আজকে আমাদের সাথে জয়েন করার কথা আছে। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, জুলাই মাসের 15 তারিখ। খেলার খবর একটু পরে বলবো, তাহের অবশ্য জানিয়েছি আপনাদের ইতিমধ্যেই যে এক শ্বাসরুদ্ধকর এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতোই খেলে আজকে তারা 2-1 গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। যদিও তারা খেলার 85 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে ছিল। যাই হোক, এটা পরে বিস্তারিত আপনাদের জানাচ্ছি। তার আগে বলছি যে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড আজকে জানিয়েছে যে আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে, এবং একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের আচরণ ঠিক রাখা উচিত, অর্থাৎ ইরানের আচরণ ঠিক রাখা উচিত। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আরো জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর হুমকি সৃষ্টিতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাগুলোকে আজকের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে যদিও, এবং পাশাপাশি ইরানের বন্দরগুলোর উপর পুনরায় আরোপিত অবরোধ লঙ্ঘনের চেষ্টাকারী একটি জাহাজের উপরও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পৃথকভাবে গুলি চালিয়েছে। বাহরাইন ও কুয়েত সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার দাবি ইরানের পক্ষ থেকে আসার পরই এই ঘটনাটি ঘটল। নতুন করে শুরু হওয়া সংঘাতের 5ম দিনে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তিটি এখন প্রচন্ড চাপের মুখে পড়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটি। এবং এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে আজকে জানিয়েছেন যে চুক্তি থেকে কোনো সুবিধা না পেলে তা মেনে চলার কোনো কারণ তেহরানের নেই, এটা তিনি স্পষ্ট করে বলেছেন। এবং আগামী সপ্তাহে ইরান আলোচনায় ফিরে না এলে সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েল ইস্যুতে ডেমোক্র্যাটদের মধ্যে, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় রাজনীতিবিদদের মধ্যে, বিশেষ করে আইন প্রণেতাদের মধ্যে, কংগ্রেস সদস্যদের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এবং আজকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের একটি ভোটাভুটির মাধ্যমে এই প্রতীকী ভোট যদিও দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল বিষয়ক ডেমোক্রেটিক পার্টির রাজনীতি কতটা পরিবর্তিত হয়েছে সাম্প্রতিককালে। কারণ প্রগতিশীল প্রার্থীরা, অর্থাৎ প্রোগ্রেসিভ প্রার্থীরা গাজা পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে সৃষ্ট ক্ষোভকে নির্বাচনী প্রচারণার অন্যতম ইস্যুতে পরিণত করে ফেলেছে ইতিমধ্যেই। ইসরায়েলের প্রতি ডেমোক্রেটিক নেতৃত্বের দীর্ঘদিনের সমর্থন এবং দলের বামপন্থী অংশের অবস্থানের মধ্যে, অর্থাৎ প্রোগ্রেসিভ অংশের অবস্থানের মধ্যে যে ক্রমবর্ধমান দূরত্ব তৈরি হয়েছে, তার একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসাবে আজকের হাউসের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কংগ্রেসে 103 জন ডেমোক্র্যাট সদস্য
আগামী অর্থ বছরে ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বন্ধের পক্ষেই ভোট দিয়েছেন 103 জন। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য বরাদ্দকৃত তহবিলের একটি প্যাকেজের উপর হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য থমাস ম্যাসি, তিনি রিপাবলিকান দলীয় কেন্টাকি থেকে নির্বাচিত, একটি সংশোধনী প্রস্তাব করেছিলেন। এবং তা হচ্ছে, এবং এই সংশোধনী প্রস্তাব ভোটই ছিল মূলত প্রতীকী প্রকৃতির। ডেমোক্রেটদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পাওয়া সত্ত্বেও প্রতিনিধি পরিষদে কিন্তু ইসরায়েলকে সহায়তা বন্ধ করা কিংবা সংকুচিত করার বিলটি পাশ হয়নি। প্রতিনিধি পরিষদের হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্রেটদের সংখ্যালঘু দলের নেতা, নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য হেকিম জেফরি এর বিপক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ তিনি ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক সাহায্য বন্ধ রাখার বিপক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে একমাত্র ম্যাসি এই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছিলেন, এবং এছাড়া 10 জন ডেমোক্রেট উপস্থিত হিসাবে ভোট দেন। অর্থাৎ তারা পক্ষে বা বিপক্ষে কোনো পক্ষেই অবলম্বন করেননি, কোনো পক্ষে তারা ভোট দেননি। তা সত্ত্বেও ইসরায়েল ইস্যুতে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে যে বড় ধরনের পরিবর্তন বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখা যাচ্ছে, তার মধ্যেই এই সংশোধনীর প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেল এবার। অতীতে ইসরায়েলের প্রতি সমর্থন জানানো বেশ কয়েকজন ডেমোক্রেট এই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন হাউসের স্পিকার, সাবেক স্পিকার অবশ্য, ন্যান্সি পেলোসি, যিনি ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচনীয় ডেমোক্রেট, তিনি ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছেন যদিও। এবং সংখ্যালঘু দলের হুইপ ক্যাথরিন ক্লার্ক, যিনি ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডেমোক্রেটিক টিকেটে। হাউস অব রিপ্রেজেন্টেটিভ ডেমোক্র্যাটদের মধ্যে দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা এই ক্যাথরিন ক্লার্ক আজকে এক বিবৃতিতে অবশ্য বলেছেন যে বর্তমান পরিস্থিতি আর চলতে পারে, অর্থাৎ ইসরায়েলকে এইভাবে অব্যাহত সাহায্য দেওয়ার প্রক্রিয়াটি আর চলতে পারে না, পরিস্থিতিটি চলতে পারে না, সেটি তিনি বলেছেন। হাকিম জাফরি অবশ্য ভোটের পর কোনো মন্তব্য করেননি যদিও। আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের উপর নতুন একটি জরিপ এসেছে, এবং এই জরিপে ফলাফলে দেখা যাচ্ছে তরুণ ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিং, যেটিকে আমরা বলে থাকি, ব্যাপকভাবে কমে গিয়েছে। একটি নতুন জাতীয় জনমত জরিপ অনুযায়ী তরুণ আমেরিকানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এটি প্রজন্মের মধ্যকার সেই ক্রমবর্ধমান বিভাজনকে তুলে ধরেছে এই জরিপে, যা 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করতেও পারে। 2026 সালের জুলাই মাসে আন্দোলন ইনসাইটসের একটি জনমত জরিপে দেখা গেল যে ট্রাম্পের জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, বিশেষ করে 18 থেকে 34 বছর বয়সী আমেরিকানদের মধ্যে, যা তার প্রেসিডেন্টের তার রাষ্ট্রপতিত্বের প্রতি অর্থাৎ তার প্রেসিডেন্ট হিসেবে তিনি যে কর্মকাণ্ড পরিচালনা করছেন তার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষেরই প্রতিফলন। 2024 সালে নির্বাচনে তরুণ ভোটাররা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোষ্ঠী হিসাবে ভূমিকাও রেখেছিল তার পক্ষে। তাদের মতামতের এই পরিবর্তন আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও ফলাফলের চিত্র বদলে দিতে পারে। অ্যাশল্যান্ড ইনসাইটসের জুলাই 2026 সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের প্রতি সামগ্রিক সমর্থনের হার 38%, এবং 61% মানুষ এই জরিপে যা দেখা গেল তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। 18 থেকে 34 বছর বয়সী ভোটারদের মধ্যে তার সমর্থনের হার আরো কম, 35%, এবং অন্যদিকে তরুণ এই ভোটারদের 35% ভোটার তার প্রতি অসন্তোষী জানিয়েছেন। এর ফলে সামগ্রিকভাবে তার নেট নেগেটিভ সমর্থন ও অসমর্থনের পার্থক্য সূচক যে নেতিবাচক দিকটি বিবেচনা করা হয় রেটিং, সেটি দাঁড়িয়েছে 23 পয়েন্টে, এবং তরুণ ভোটারদের মধ্যে এই হার 30 পয়েন্ট। জুলাই 2025-এর তুলনায় ট্রাম্পের নেট অ্যাপ্রুভাল বা নিট সমর্থনের অবস্থান সামগ্রিকভাবে 15 পয়েন্ট, এবং তরুণ ভোটারদের মধ্যে 14 পয়েন্ট অবনতি হয়েছে, অর্থাৎ কমে গিয়েছে আরো। 2025 সালের জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে তরুণ ভোটারদের মধ্যে নিট সমর্থনের হার 37 পয়েন্ট কমেছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এবার আর প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট বা আইসকে রাস্তায় থামিয়ে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার আহ্বান জানানোর পর গতকাল বলেছিলাম যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটি সার্কুলার দিয়ে বলেছে যে আগের মতো গণহারে ট্রাফিক স্ট্যান্ডে গাড়ি না থামানোর জন্য। তার কয়েক ঘন্টা পরই প্রেসিডেন্ট ট্রাম্প
সে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছেন যে তিনি সেই জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান মুলিন আজকে বলেছেন যে অবৈধ অভিবাসীরা যেখানেই থাকুন না কেন তাদের সেখান থেকে বহিষ্কার করা হবে যুক্তরাষ্ট্র থেকে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মুলিন আজকেই এই বিষয়ে আরো মন্তব্য করেন। আর যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের ব্যাপারে তিনি কোনো মন্তব্যই করেননি, তবে অভিবাসন কর্মকর্তা ইমিগ্রেশন কর্মকর্তারা গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর প্রক্রিয়াটি অব্যাহত রাখার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তা বন্ধ রাখবেন কিনা সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি আজকে। এর পরিবর্তে ডেমোক্র্যাটদের প্রতি তীব্র সমালোচনা করেছেন মাইকেল মুলিন এবং তার মতে তারাই জনসাধারণকে ইউএস ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের নির্দেশ অমান্য করতে সহায়তা করছেন। মঙ্গলবার আইস এই কার্যপদ্ধতি পরিবর্তনের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি। আজ বুধবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সেক্রেটারি মালিন এ বিষয়ে নীরব থাকেন এবং পরিবর্তে উল্লেখ করেন যে সংস্থাটি এখনো আইন প্রয়োগের কার্যকর ভূমিকাই রেখে যাচ্ছে। আইসির এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার পরিকল্পনার খবর প্রকাশের পর আজ বুধবার সকালেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র আইসের অপরাধ দমনের অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যকর হাতিয়ারটি হাতছাড়া করতে পারে না, অর্থাৎ ট্রাফিক স্টপ। গতকাল মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অবৈধ অভিবাসীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পরিচালিত বিশেষ ট্রাফিক তল্লাশি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাও দিয়েছিল। আজ বুধবারই প্রেসিডেন্ট ট্রাম্প বহিষ্কার প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ পদ্ধতি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। ডেইলি ওয়ারের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রাণঘাতী গোলাগুলির ঘটনার পর ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের এই ধরনের ট্রাফিক তল্লাশি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র একদিন পরই ট্রাম্প তা পুনরায় চালুর নির্দেশ দিয়ে বলেন, আমরা আইসির অপরাধ দমন অন্যতম গুরুত্বপূর্ণ কার্যকর হাতিয়ারটি কোনোভাবেই হাতছাড়া করতে পারি না। আরেকটি এবার আসছি নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও নিউ ইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুলের সাথে সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ফান্ড রেইজার অর্থাৎ তহবিল সংগ্রহকারী এখন তদন্তের মুখে পড়েছেন। প্রায় $11 মিলিয়ন বেশি অর্থের মেডিকেড জালিয়াতির ঘটনায় জড়িত ব্যক্তিদের সাথে এই হকুল এবং মেয়র মামদানির ফান্ড রেজিং এর সম্পৃক্ত থাকা ব্যক্তির অন্যান্য জড়িত ব্যক্তিদের সাথে সংযোগের বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের মধ্যে একজন ইতিমধ্যেই দোষ স্বীকার করেছেন এবং অন্যজনের বিরুদ্ধে অভিযোগের বিচার চলছে। তবে ওই তহবিল সংগ্রহকারীর বিরুদ্ধে কোনো অপরাধ কর্মকার অভিযোগ এখনো আনা হয়নি। যারা তহবিল দিয়েছেন তাদের একজনের বিরুদ্ধে আনা হয়েছে, আরো একাধিক ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু যিনি তহবিল সংগ্রহ অভিযান পরিচালনা করছেন তার বিরুদ্ধে এখনো আনা হয়নি অভিযোগ। নিউ ইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া বৃদ্ধি ও বিপুল ব্যয়ের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ওঠার মুখে মেয়র জোহরান মামদানির পক্ষে দাঁড়ালেন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে ঘিরে ওঠা সমালোচনার বিষয়ে লিন্ডেল টিভির অ্যালিসন স্টেইনবার্গ যখন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে প্রশ্ন করেন তখন বেতন 18% বৃদ্ধির খবর নিয়ে, যেটি গতকালই আপনাদের আমি জানিয়েছিলাম, মেয়র এবং অন্যান্য সিটি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির একটি প্রস্তাব বিবেচনায় আনা হচ্ছে, সৃষ্ট উদ্বেগ নাকচ করে দিয়ে অর্থাৎ মেয়রের 18% বেতন বৃদ্ধির যে প্রস্তাবনার খবর প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে সৃষ্ট উদ্বেগ নাকচ করে দিয়ে আলেকজান্দ্রিয়া ওকাসিও বলেছেন যে আমার মনে হয় না মেয়র মামদানি সেই বর্ধিত বেতন নিচ্ছেন। নিউ ইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় ও আবাসন খরচের বহনযোগ্যতা নিয়ে অব্যাহত উদ্বেগ সত্ত্বেও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ মামদানির কাজের প্রশংসা করে বলেছেন যে তিনি দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো রেন্ট স্টাবিলাইজড বা ভাড়া নিয়ন্ত্রিত আবাসনের ক্ষেত্রে রেন্ট ফ্রিজ করার পদক্ষেপ নিয়েছেন, যা লক্ষ লক্ষ মানুষকে স্বস্তি দিয়েছে। আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের ভাষায়, এছাড়া নিউ ইয়র্ক সিটিতে মুনাফাখোরি ও একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে মেয়র মামদানির প্রচেষ্টারও তিনি প্রশংসা করেছেন। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খেলায়। আজ আটলান্টায় এবারের বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ইংল্যান্ডকে কাঁদিয়েই আবারও বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা এবং
এবং আজকের এই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের মঞ্চ গড়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার ব্যাপারে মুখ্য ভূমিকা রেখেছেন দলনায়ক লিওনেল মেসি। একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল এর শেষ লগ্নে মাত্র 6 মিনিট 24 সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ইংল্যান্ডের হৃদয় ভেঙে দেওয়ার পর আগামী 19 জুলাই রবিবার বিশ্বকাপ ফাইনালে নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে লামানি ইয়ামালের স্পেনের মুখোমুখি হবেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। ইংল্যান্ডের অ্যান্টনি গর্ডনের গোলে 55তম মিনিট থেকে ইংল্যান্ড এগিয়ে ছিল 1-0 গোলে এবং 1966 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠার স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা। কিন্তু তারা যখন ক্রমশ রক্ষণাবদ্ধ হয়ে পড়ে তখন 85তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে অ্যানজো ফার্নান্ডেজ এক দুর্দান্ত শটে সমতা ফিরিয়ে আনেন খেলায়। এরপর ইনজুরি সময়ের 2 মিনিট অর্থাৎ খেলার 92 মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ হেডের মাধ্যমে জয়সূচক গোলটি করেন। উভয় গোলেই সহায়তা অর্থাৎ যাকে বলা হয় অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ গোল সহায়তা অর্থাৎ গোল অ্যাসিস্টের সংখ্যায় তিনি এখন 12তে পৌঁছে নতুন রেকর্ড করেছেন। অর্থাৎ এবার যতগুলি গোল হয়েছে আর্জেন্টিনার পক্ষে তার মধ্যে 12টি গোলে সহায়তা করেছেন লিওনেল মেসি এবং নিজেও 8টি গোল করেছেন। উত্তেজনাপূর্ণ শুরু হওয়া ম্যাচটি শেষ হয় বিশৃঙ্খল পরিস্থিতিতে। যদিও এই টুর্নামেন্টে 75তম মিনিটের পর থেকে আর্জেন্টিনা এখনো পর্যন্ত 11টি গোল করেছে। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা যে 6টি ম্যাচ খেলেছে এ পর্যন্ত তার মধ্যে 75তম মিনিটের পর থেকে আর্জেন্টিনা এখন পর্যন্ত 11টি গোল করেছে এবং আর্জেন্টিনা করা গত 5টি গোল ছিল অনেকদিন মনে রাখার মতো। দীর্ঘ 21 বছর পর দল দুটি একে অপরের মুখোমুখি হলো ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে আলোচনা মূলত অতীতের তিক্ত সংঘাতকেই কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যদিও যার মধ্যে রয়েছে বিশ্বকাপের বিভিন্ন বিতর্ক এবং 1982 সালের ফাকল্যান্ড যুদ্ধ, এমনকি আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সমগ্ররা যেসব গান গায় তাতেও এই যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে আছেন ক্যাপ্টেন একেএম সাইফুল আলম প্রিন্স, যিনি নিউ ইয়র্ক এনওয়াইপিডির একজন মেম্বার এবং বাপার প্রেসিডেন্ট, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর বি এম আতিকুজ্জামান। আমাদের সাথে আছেন জনাব জয়নাল আবদিন এবং আরিফ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 1 মিনিট নাজমুল হাসান, আপনাকে জেনে নেই, আপনি একটু আগে যেটা বললেন যে ট্রাম্পের যে ভয়াবহ অবস্থা মানে তরুণদের মধ্যে, এইটার সুবিধা কে নিতে পারে বলে মনে করেন আপনি? পতনের যে অবস্থা, এই পতনের অবস্থার সুযোগ কে নিতে পারে? তবে যদি না, এই যে তরুণীরা তাকে প্রত্যাখ্যান করেছে, এটার এই সুবিধা কে নিতে পারে এটা জিজ্ঞেস করছি। একটু জোরে কথা বলেন, শুনতে পাচ্ছি না, ওনাকে সাউন্ড না শুনতে পাচ্ছি না আমরা স্টুডিওতে। প্রত্যাখ্যানটা কোন জায়গায় করছে? আপনাদের খাতায় না হাল খাতায়? কোন জায়গায় গণভোট হয়েছে নাকি? প্রত্যাখ্যান করছে এটা যে জনমত জরিপ হয়, জনমত জরিপের সবাই প্রত্যাখ্যান করেছে। এক জনমত জরিপ আপনি করলেন আর এটা প্রত্যাখ্যান হয়ে গেল। যে দেশের অধিকাংশ মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করছে, আপনি 500 জন আর 1000 মানুষের জনমত এটা জরিপ করে কইলেন যে পতন অনিবার্য হয়ে গেছে। আপনি জনমতকে বিশ্বাস করেন না, এটাই তো কথা, রাইট? জনমত নির্ধারিত কিভাবে হয়? গণভোটের মাধ্যমে। জনমত নির্ধারিত ট্রাম্পের বিরুদ্ধে গেলে জনমতকে আপনি বিশ্বাস করেন না, এই তো? আলোচনার টেবিলে বসে কি জনমত নির্বাচিত হয় নাকি? এই সমস্ত জনমত জরিপ আমরা বহুত দেখছি। আচ্ছা, ঠিক আছে। ট্রাম্পের কথা আর আপনার কথার মধ্যে খুব একটা বেশ কম আমি দেখি না আসলে। বেশ কম হবে কিনা? দেশের প্রেসিডেন্ট যেভাবে কথা বলে সেভাবে সবাই কথা বলা উচিত। আচ্ছা, ঠিক আছে। হি অলরেডি সেট অ্যান এক্সাম্পল। মহান নেতার যে এক্সাম্পল সব কিন্তু আপনার এই জগতের মধ্যে, এর বাইরে আমি কোথাও দেখি না, বুঝছেন? আপনি যে হচ্ছেন এই মহান নেতার মহান সমর্থক, মানে আপনার জগতের বাইরে আমি কোথাও তার ইনফ্লুয়েন্সার আমার চোখে পড়ে না। কিন্তু কয়েকজন জরিপ করে কইয়া দিল যে আমরা পতন অনিবার্য হয়ে গেছে, আর লোকজন ভোট দিয়ে তার প্রেসিডেন্ট বানাইছে। এখন আপনি এই চৌথা একটা বাইর করে কইলেন যে আমার 10 জনের মাঝে 5 জন পছন্দ করে না, আর 5 জনের বয়স 18 থেকে 19, এরা ভোটই দিতে যায় না, এ পয়সা জনমত জরিপ করে।
আচ্ছা, নাজমুল্লাহ ভাই, আপনার তো কোনো কমেন্ট নাই এসব ব্যাপারে, রাইট? না, জনমত জরিপ যে সবসময় সঠিক হয় সেটাও না। না, তবে ঠিক আছে। জনমত জরিপে যেটা দেখা হয় সেটা হচ্ছে ট্রেন্ডটা, মানে ঠিক কোন আছে, দিকে। আর জনমত জরিপ আর ভোট কিন্তু এক জিনিস না। জি মানুষের অবস্থার পরিবর্তন হতে বুঝছি। পারে। জনমত জরিপ আহ, তো, বে- বে- নাজমুল বে- ভাই, আমরা তো সারাক্ষণ জনমত জরিপ নিয়ে কথা বলি, রাইট? এটা তো এটা একটা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল রাজনীতিতে বিষয়। বেশি হয়। জনমত জরিপ এবং না, জনমত তবে জরিপের এই অতীতে যে কারণে এটা জনমত জরিপে সিগনিফিক্যান্ট, অতীত এই কারণে অতীতে এটা জনমত সিগনিফিক্যান্ট যে আপনি জরিপে জানেন কিছু যে কিছু আগামী নির্বাচনে আমরা শুনতে পাচ্ছি অকাসিও ইজ এ ক্যান্ডিডেট, রাইট? তো উনি যদি প্রত্যাখ্যাত হন তরুণ তরুণীদের দ্বারা, অকাসিও হন তরুণ তরুণীদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। সো আমার কাছে মনে হচ্ছে এইটাই নিউজটা এই জায়গাতেই, কিন্তু যে ওইখানে যে প্রত্যাখ্যাত হয় একজন, তাইলে এটা আসবে তো অন্যদিকে, তো অন্যদিকে কোন দিকে যেতে পারে এটা? ওকাসিও ওকাসি প্রেসিডেন্ট অবশ্য হয়ে এখনো, যাবেন, রাশিয়া থেকে অনেস্টলি টমাস এখনো মন্ত্রী অকাসিও একজন আছে, এখানে প্রেসিডেন্ট হয়ে যাবেন। জি, গুড লাক। আমি একটু বলি। জি 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 ওকাসিও প্লিজ। এখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন, এই ধরনের প্রশ্ন তাকে একাধিকবার করা হয়েছে এবং তিনি প্রতিবারই নেতিবাচক উত্তর দিয়েছেন। উনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রশ্ন ওঠে না, উনাকে কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট হিসেবে চিন্তা করতে শুরু করেছিলেন যদিও। কিন্তু পরবর্তীতে যেটি দেখা গেল সেটি হচ্ছে যে ওকাসিও যদি ডেমোক্রেটিক পার্টির নমিনেশন চায়, এবং ডেমোক্রেটিক পার্টি এখন প্রগ্রেসিভ এবং মিডল লাইনে যেভাবে বিভক্ত, তাতে ওকাসিওর পক্ষে নমিনেশন পাওয়াটা খুব টাফ হবে। এবং এতে ডেমোক্রেটিক পার্টির বিভাজনটা স্পষ্ট হবে, এবং যেটা আজকে হাউস ভোটেও বলা দেখা যাচ্ছে, এটি রিপাবলিকানদের জন্য খুব লাভবান একটা অবস্থা সৃষ্টি করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আলোচনায় যাই। প্রথমে আমাদের আতিকুজ্জামান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিন্স ভাই, আপনাকে একটু অপেক্ষা করেন, আমরা আতিক ভাইয়ের কাছে একটু শুনে নিই আজকে নিউজের। আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি আজকে আপনার ধোঁয়া একদম ডুবে গেছে এবং অনেক লোকই আপনার অসুস্থ হয়ে গেছে, বিশেষ করে অ্যাজমেটিক প্রবলেম যাদের আছে। সো আতিক ভাই, একটু জেনে নেই যে এই যে আপনার কানাডাতে যে আপনার ওয়াইল্ড ফায়ার, এই ওয়াইল্ড ফায়ার আক্রান্ত হয়েছে আপনার নিউ ইয়র্ক সিটি পুরোটাই আজকে। আমরা সূর্যের আলো দেখি নাই বিকজ অফ আপনার এই যে আপনার ধোঁয়ার কারণে, এবং এখনও আপনি বের হলে শ্বাস নেওয়া কষ্ট হচ্ছে এই আপনার জ্বালানির যে গন্ধ, যেই গন্ধের কারণে। সো হোয়াট ইজ দ্য হেলথ ইম্প্যাক্ট অন ইট? আসসালামাইকুম তাহের ভাই, এবং আমার প্রিয় নাজমুল ভাই, ইব্রাহিম ভাই, আহ, এবং আপনারা যারা সবাই যুক্ত হয়েছেন সবাইকে। আহ, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস। আমরা এমন একটা বিষয় নিয়ে তাহের ভাই আমাকে কথা বলতে বলেছেন যা শুধু যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় নয়, বরঞ্চ জলবায়ু পরিবর্তনের এই যুগে বিশ্বের অনেক দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বর্তমানে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে একদিকে তীব্র হিট, মানে হিট যেটাকে আমরা বলছি তাপ প্রবাহ, অন্যদিকে কানাডাতে দাবানলের ধোঁয়া, এই দুটো মিলে বাতাসের যে মান সেটা কিন্তু মারাত্মকভাবে খারাপ হয়ে গেছে। এই দুইটা বিপদ একসাথে আমাদের সবার স্বাস্থ্যের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। প্রশ্ন হলো যে এই ধোঁয়াটা এত দূরে কেন আসে? হচ্ছে তো কানাডাতে, কানাডার বিভিন্ন প্রদেশে শত শত দাবানল জ্বলছে। বাতাসের গতি প্রকৃতির কারণে সেই ধোঁয়া শত শত, এমনকি হাজার হাজার কিলোমিটার ভেসে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং আশেপাশের যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানে পৌঁছেছে। এবং এই ধোঁয়া কিন্তু আমাদের ফ্লোরিডাতেও আসবে। এতে বাতাসের যে সমস্ত সূক্ষ্ম কণিকা থাকে, যেটাকে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলে PM2.5, এর মাত্রা বেড়ে যায়। এবং এই কণাগুলো এত ছোট যে এটা কিন্তু আমাদের ফুসফুসে একেবারে গভীরে প্রবেশ করতে পারে, এমনকি আমাদের ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহের ভিতরেও কিন্তু চলে যায়। এবং তখন যখন যায় তখন অনেক রকমের মেডিকেল প্রবলেম হয়। সবচেয়ে ঝুঁকিতে কারা থাকেন? সবচেয়ে ঝুঁকিতে যারা থাকেন তারা হলো শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, যাদের হাঁপানি কিংবা সিওপিডি রয়েছে, হৃদরোগ বা যাদের হার্টের রোগ রয়েছে, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই হলো মোস্ট মানে গ্রুপ যারা শ্বাসকষ্টে ভুগবে, তাদের চোখে জ্বালাপোড়া হবে, বুকে ধড়ফড় হবে বা পালপিটেশন হবে, তাদের হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। এই ধোঁয়াটা এরই সাথে কিন্তু যুক্ত হয়েছে তীব্র গরম, এবং সেটা কিন্তু আরো বিপজ্জনক। আপনারা জানেন যে যখন হিট ওয়েভ আসে, যেটা এখন নিউ ইয়র্কে হচ্ছে বা
আপ নর্থের অনেক জায়গায়, যেটা আগে কোনো সময় হতো না এখন হচ্ছে, এটা শরীরে অতিরিক্ত চাপের তৈরি করে। এবং এর সঙ্গে যখন দূষিত বাতাস যোগ হয় তখন আমাদের শরীরের অক্সিজেনের যে গ্রহণ সেটা কমে যায়, যে কারণে ডিহাইড্রেশন হয়, হিট এক্সশন হয়, হিট স্ট্রোক হয় এবং শ্বাস প্রশ্বাসের জটিলতা দেখা দেয়। আপনার এইগুলো কারণে যে সমস্ত লক্ষণ আমরা দেখি তার মধ্যে প্রধানত হলো চোখে জ্বালা পোড়া হয়, গলা খুসখুস করে, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, বুকে চাপ অনুভব হয়, মাথা ঘোরে এবং অতিরিক্ত দুর্বল বোধ করেন মানুষ। আর যদি কারো শ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় দেখা যায় তাদের ঠোঁট কিন্তু নীল হয়ে যায়, অনেক সময় দেখা যায় তাদের মধ্যে কনফিউশন কিংবা বিভ্রান্তি হয় এবং অনেকের বুকে কিন্তু তীব্র ব্যথা হয়। এবং এই সাইনগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সাথে সাথে জরুরি চিকিৎসা নিতে হবে। এখন আমি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হলো প্রতিরোধ, যেটা তাহের ভাইয়ের খুব প্রিয় টপিকস। সবসময় আমাকে বলেন, আতিক ভাই এটা হচ্ছে ওটা হচ্ছে, আমরা আমাদের কি প্রতিরোধ ব্যবস্থা করা যায়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। প্রত্যেকের ফোনে কিন্তু আপনারা যদি ওয়েদার অ্যাপে যান দেখবেন যে AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থাকে, লেখা থাকে। প্রতিদিন AQI দেখে বের হন। বিশেষ করে যারা এই যে হাই রিস্ক গ্রুপের কথা বললাম তাদের বাইরে যাওয়া সীমিত করা উচিত যদি দেখেন যে AQI 100 থেকে বেশি হয়। আর যদি AQI 150-এর উপরে যায় তাহলে কিন্তু সবাইকে অপ্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া উচিত না। তার মানে সম্ভব হলে আপনারা ঘরের ভেতরে থাকুন, দরজা জানলা বন্ধ করুন, এয়ার কন্ডিশন ব্যবহার করুন। আর যদি আপনাদের হেপা ফিল্টার বা এয়ার পিউরিফায়ার থাকে তাহলে সেটা চালিয়ে রাখুন। যাদের বাইরে যেতে হবে তারা N95 মাস্ক, যেটা আমরা কোভিডের সময় ব্যবহার করতাম, সেটা ব্যবহার করুন। সাধারণ সার্জিক্যাল মাস্ক যেগুলো আমরা পাই সব জায়গায় কিংবা কাপড়ের মাস্ক, এগুলো কিন্তু এই ধোঁয়ার সূক্ষ্ম কণা আটকাতে পারে না। সেজন্য N95 কিংবা সমমানের মাস্ক ব্যবহার করতে হবে। প্রচুর পানি পান করতে হবে, বিশেষ করে যদি তাপ প্রবাহ তার সাথে থাকে। অতিরিক্ত ক্যাফিন কিংবা অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। দুপুরের তীব্র রোদে ব্যায়াম করবেন না, দৌড়াবেন না, সাইকেল চালাবেন না, ভারী কোনো শারীরিক কাজ করবেন না, বাগানে যাবেন না। যাদের হাঁপানি কিংবা COPD আছে তারা ইনহেলার সবসময় সাথে রাখুন এবং চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়মিত ব্যবহার করুন। এবং শ্বাসকষ্ট বাড়লে অপেক্ষা না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। এবং আপনার যে সমস্ত বয়স্ক প্রতিবেশী আছে কিংবা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ নিন, কারণ যারা একা থাকেন, বিশেষ করে প্রবীণরা, তারা কিন্তু এই দূষণের প্রভাবে ঝুঁকতে পারেন সবচেয়ে বেশি এবং তাদের নিয়মিত খোঁজ করা কিন্তু খুব দরকার। আরেকটা জিনিস হলো যে শিশুদেরকে এ সময় দীর্ঘ সময় বাইরে খেলতে দিবেন না। আরেকটা বড় কথা যে ঘরের ভিতরেও দূষণের পরিমাণ বাড়াবেন না, যেমন ধূমপান করবেন না, মোমবাতি, অনেকে ধূপ ব্যবহার করেন বা কাঠ পোড়ান, এগুলো থেকে বিরত থাকবেন। এগুলো ঘরের বাতাসকে আরো দূষিত করবে। সো মোদ্দা কথা যেটা, যে আজকের পৃথিবীতে স্বাস্থ্য আর পরিবেশকে আলাদা করে কিন্তু দেখার কোনো উপায় নেই। আমাদের চারদিকে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাপপ্রবাহ বাড়ছে, দাবানল বাড়ছে। এখন শুধু এটা কেবল পরিবেশের ব্যাপার না, এটা কিন্তু জনস্বাস্থ্যের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবহাওয়া এবং বাতাসের মান এই সম্পর্কে আপনাদের নিয়মিত খবর নিতে হবে। নিজের পরিবেশ এবং পরিজন কিংবা যারা প্রতিবেশী আছে তাদের খবর রাখতে হবে। এই সমস্ত ছোট ছোট সচেতন পদক্ষেপ যদি আমরা নেই তাহলে বড় বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। অনেক ধন্যবাদ। ইম্পর্টেন্ট কথাগুলো বললেন এবং আমার মনে হয় যে আমাদের ভিউয়ার যারা আছে তাদের অনেকেরই উপকার হবে। জি, কি বললেন আরিফ? চাই কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ, অস্বাভাবিক রকমের ক্লান্তি। সাধারণত এই ধূলিকণা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে যাবে এবং খুব স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো দেখা যাবে। আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই তা হলো যে প্রাথমিকভাবে চিকিৎসা, অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি এই আমি সেটাই বলছি, প্রাথমিক চিকিৎসার জন্য তার কি করা প্রয়োজন? ডাক্তারের কাছে যাওয়ার পূর্বেই এই 4টি লক্ষণ দেখা গেল, প্রাথমিকভাবে সে কি করবে? সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যখনই এই সিমটম গুলো দেখবেন প্রথম কথা হলো সেই জায়গা থেকে সরে আসতে হবে। তার মানে আপনি যদি বাইরে থাকেন আপনাকে ঘরের ভিতরে চলে আসতে হবে, যেখানে এটার থেকে আপনি দূরে থাকতে পারেন। যাদের COPD রয়েছে
তাদের কিন্তু ইমিডিয়েটলি তারা একটা পাফ, এই জন্য আমি বলেছি যে হাতের কাছে একটা পাফ রাখবেন, সেই পাফটা ব্যবহার করতে পারেন। যাদের ঘরে অক্সিজেন ব্যবহার করতে হয় টাইম টু টাইম, তাদের সাথে সাথে অক্সিজেনটা নিতে হবে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং একই সাথে 911 কল করতে হবে, যাতে নিকটবর্তী কোনো জায়গা থেকে সাহায্য আসতে পারে, হাসপাতালে So, যেতে পারেন। সবচেয়ে হাসপাতালে যেতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে পরিবেশে আপনার এই জিনিসটা ডেভেলপ করলো, ধরেন আপনি বাইরে আছেন, সাথে সাথে একটা জায়গায় আপনাকে ঢুকতে হবে যেখানে এয়ার কন্ডিশন আছে, যেখানে তাপমাত্রা কম আছে, যেখানে ওই বাইরের ধূলিকণা বা বাতাসটা নেই, ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনা। আর সেকেন্ড জিনিস হলো যে, যেটা বললাম যে সাথে যদি একটা পাফ থাকে, সেই পাফটা নেওয়া। আর যাদের অক্সিজেনের প্রয়োজন হয়, অনেকের বাড়িতে দেখা যায় যে হোম অক্সিজেন থাকে, সেটার সাথে সাথে গ্রহণ করা। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ইটস অনেক ভেরি ধন্যবাদ, ইম্পর্টেন্ট। আজকে খুব আপনি নিউ ইম্পর্টেন্ট ইয়র্কে, একটা প্রশ্ন আসলে। অনেক ধন্যবাদ আপনাকে তাসকিন সাহেব। রাইট, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন প্রিন্স ভাই, যিনি বাপার প্রেসিডেন্ট, ক্যাপ্টেন একেএম সাইফুল ইসলাম প্রিন্স। আমাদের সাথে জয়নাল ভাই। আপনারা জানেন যে শামসুল হক যিনি নির্বাচন করেছিলেন ডিস্ট্রিক্ট 30 থেকে, আজকে মাত্র 7 ভোটের ব্যবধানে তিনি হেরে গেছেন। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। বাট আমরা আজকে প্রথমে যে বিষয়টি এখন আলোচনা করব তা হচ্ছে যে আমাদের ক্যাপ্টেন ডিটেকটিভ দিদার, যিনি মারা গিয়েছিলেন গত বছর দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন, তার মৃত্যুবার্ষিকী আসছে এবং তার নামে আগামী শনিবার ব্রঙ্কসে একটি সড়কের নামকরণ হচ্ছে, ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে। এই বিষয়ে কথা বলবেন আমাদের সাইফুল আলম প্রিন্স ভাই। আর তার আগে এই যে ভিডিওটি গত বছর যে তার এই হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার একটা সামান্য ভিডিও দেখি, তারপরে দিদার ভাই, প্রিন্স ভাই আপনার সাথে কথা বলবো। সো আপনি দেখলেন, আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন, এই গত বছরের ভিডিওটা আপনি দেখেছেন। আগামী শনিবার ওনার নামে যে সড়কের নামকরণ হবে, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। Assalamu alaikum, সবাইকে। Thank you for having me, Thar bhai. You are a great person, a good friend of Bapa. আপনি আমাদের সাথে সেই since 2015 যখন আমরা বাপা প্রতিষ্ঠা করি, তখন থেকে আমাদের সাথে আছেন। আসলে আজকে যে বিষয়টি নিয়ে এখানে কথা বলবো, ভেরি সেন্সিটিভ টপিক। আপনারা জানেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন NYPD হিস্টরি যেখানে বাংলাদেশি আমেরিকান একটা পুলিশ অফিসার, হি ওয়াজ কিলড অন লাইন অফ ডিউটি। যেটা আমি বলবো, লাইন অফ ডিউটি মানে হি ওয়াজ ওয়ার্কিং দ্যাট টাইম, মানে সে তখন NYPD সিকিউরিটি ডিটেল করতেছিল মিড টাউন ম্যানহাটন। তখন সে ওখানে মারা যায়। Not only him, there's another 3 also civilian were killed ওখানে। কিন্তু আমরা এটা ফার্স্ট টাইম আমরা ফেস করেছি আর কি, এরকম একটা সিচুয়েশন যে আমরা এর আগে হয়তো অনেক NYPD অফিসার was killed before in history, but this is the first time যে একটা বাংলাদেশি আমেরিকান অফিসার, পুলিশ অফিসার, later on তার যে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম, পরে যেটা আর কি পুলিশ কমিশনার, তাকে অনারারি the প্রমোশনটা দেয়। So this is ultimate sacrifice. So as a president of Bangladesh American Police Association, it is an honor to join our community to recognizing the remarkable legacy of Detective First Grade Didarul Islam. So যেটা স্টিল রিনেমিং হবে, যেখানে সে grew up, যেখানে তার নেইবার, তার আপনারা জানেন, he left behind 2 children. They were that time 6 years and 5 years. তার 2টা ছেলে ছিল এবং তার মারা যাওয়ার পরে after like a month later the third child হয়, Ayhan, Azan and Abraham, three sons. So this is a tragic moment for all community, all Bangladeshi American police officer. So এটার যেটা আপনি বলতেছিলেন, এটার 1 year anniversary হবে July 28, যেটা লাস্ট ইয়ার হলো, এবং যেটা স্ট্রিট রিনেমিং হবে তার নামে, যে স্ট্রিটটার নাম হলো বিচ অ্যাভিনিউ, যেটা হলো পার্কচেস্টারে অবস্থিত। ওখানে
যেখানে দিদারুল ইসলাম তার ফ্যামিলি থাকতেন নেক্সট টু দেয়ার হাউস ওভার দেয়ার ইন ব্রঙ্কস। এটা আসলে হি ডিজার্ভ করে, কারণ এটা যে আলটিমেট স্যাক্রিফাইস সে করেছে সিটির জন্য, সেটার জন্য সে ডিজার্ভ করে দিস অনার, অ্যান্ড আই ফিল সো প্রাউড অ্যান্ড আই এম সো গ্ল্যাড টু বি হিয়ার টু ডিসকাস দিস টপিক। কারণ আমি এই তাহের ভাইয়ের মাধ্যমে সবাইকে বলবো, হোল কমিউনিটি, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, সবাই আপনারা আসুন দিস স্যাটারডে July 18 is gonna be in the corner of East 72th Street and Beach Avenue. So Beach Avenue নামটা হবে ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে। So 10:30 to 1 p.m. ওখানে মেয়র আসবেন, নিউ ইয়র্ক সিটি মেয়র থাকবেন, আমাদের পুলিশ কমিশনার জেসিকা টেশ, শি উইল বি দেয়ার। এবং আমি মনে করি যে এটা আমাদের যে বাংলাদেশ আমেরিকান যারা আছেন, যারা পুলিশ অফিসার, যারা জব করি, এবং তাদের আমাদের একটা ভাই, উই আর ব্রাদার ইন ব্লু, তার মৃত্যুবার্ষিকী আসতেছে এবং স্ট্রিট রিনেমিং। এখানে আমি যেমন প্রাউড ফিল করবি, আমি মনে করি বাংলাদেশ আমেরিকান কমিউনিটি সেইভাবে প্রাউড ফিল করে যে দিস ইজ, যেটাকে আমি আরো রিপিট ইন মাইসেলফ, দিস ইজ হিস্ট্রি ইন নিউ ইয়র্ক সিটি। যে আমরা এখানে আমরা যে জব করি যেটা পাবলিক সেফটির জন্য, যে জবটা আমরা নিয়োজিত, সেও ছিল ওই দিন, কিন্তু একটা গানম্যান যে আসলো, যে কাওয়ার্ড গানম্যান, সে যেভাবে তার জীবনটা নিয়ে গেল, এটা আমাদের সবার ভিতরে, আমাদের ভিতরে আরো এটা আমাদেরকে এখানে আমাদেরকে থামিয়ে দেয় নাই। আমরা মনে করি উই গট এ ইন্সপায়ারেশন ফ্রম দিস। এটা আমাদের যে ফিউচার জেনারেশন, সেটা তারা ইন্সপায়ার হবে। হিজ লেগেসি উইল কন্টিনিউ টু ইন্সপায়ার ফিউচার জেনারেশন অফ পুলিশ অফিসার, আওয়ার এন্টায়ার কমিউনিটি। এবং আমি এটাও বলতে চাই, ইট ইজ নট লাইক এ রিনেমিং দি স্ট্রিট নেম, it is lasting like a tribute to his courage, dedication and selfless service to New York City, আমি এটা মনে করি। এবং তার অ্যানিভার্সারি হবে যেটা 11 AM, আমি সেটা আপনারা জয়েন করবেন কমিউনিটি, এবং আমি সব অফিসারদের সবাইকে ইনভাইট করা হচ্ছে। এটা হবে 11 AM এ 47% যেখানে সে কাজ করতো। এবং আপনারা জানেন সে 3.5 years পুলিশ অফিসার হিসাবে 47% কর্মরত ছিল, এবং সে বিফোর সে 2 years was school safety. She is a hero, he's our hero, and later on she died for the city. So please come join. We invite everyone to join us as we celebrate his life and honor his sacrifice. Thank you. থ্যাংক ইউ সো মাচ। সো আগামী শনিবারে যেটা হবে, এটা শনিবার সকাল 10টায় শুরু হবে, রাইট? হ্যাঁ, 10 to 1 p.m. 10:30 to 1 p.m. টিস থাকবেন সেখানে, পুলিশ কমিশনার এবং মেয়র সবাই থাকবেন। হ্যাঁ, মেয়র, কমিউনিটির লোকজনকে আপনারা আহ্বান জানাচ্ছেন সবাই যেন উপস্থিত থাকেন সে জায়গায়, রাইট? হ্যাঁ, এটা দিস ইজ, আমি বলবো, আপনারা জানেন, আমি একটু বলি যে বাংলাদেশ আর্মি পুলিশ অ্যাসোসিয়েশন অলওয়েজ, আমরা যে কনস্টিটিউশনাল আমরা যে বিল করেছি ব্যাক ইন 2015, এখানে যেটা মেইন দুইটা মিশন ছিল, একটা হলো উই এনকারেজ বাংলাদেশি আমেরিকান স্পেশালি ইয়ং জেনারেশন টু জয়েন NYPD অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট। আর যেটা আদার মিশন ছিল, সেকেন্ড মিশন, টু হেল্প আওয়ার কমিউনিটি। উই অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ বিটুইন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অ্যান্ড ল এনফোর্সমেন্ট। সো আমাদেরই ভাই একটা পুলিশ অফিসার বাংলাদেশি, তাকে সম্মানার্থে, এটা আমাদের, সে যে সম্মান বয়ে আছে আমাদের দেশের জন্য, আমাদের উচিত কমিউনিটি আমাদের সাথে একসাথে হয়ে আমরা সবাই মিলে ওখানে উপস্থিত হয়ে আমরা যেটা আমাদেরকে, যেটা তার অনারটা প্রাপ্য, আমাদের সেই হিরো, সেটা আমরা তাকে দিব। এবং আমি চাই আপনারা সবাই আমাদের সাথে আসবেন এবং সহযোগিতা করবেন এই সেরিমনির, স্টিল রিনেমিং সেরিমনিটা যেন সুন্দরভাবে হয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রিন্স ভাই, আপনাকে। জালালউদ্দিন ভাই, আপনার কাছে যাই, যে আপনি জানেন যে আজকে আমাদের শামসুল হক ভাই, ওনার যে বুটের ব্যাপার নিয়ে, 1 বুট আসছিল, পরে আজকে হ্যান্ড কাউন্টিং শুরু হয়েছিল এবং হ্যান্ড কাউন্টিং আজকে শেষ হয়েছে, এবং শেষ হওয়ার পরে উনি নিজেও, ওনার সাথে আমাদের কথা হয়েছে, এবং অন্য যিনি বিজয়ী তিনিও বিবৃতি দিয়েছেন, বিভিন্ন কাগজে রিপোর্ট এসেছে। আপনি খুব ঘনিষ্ঠভাবে ছিলেন সেই ক্যাম্পেইনের সাথে। হোয়াট ইজ দ্য অ্যানালাইসিস, যে আমাদের বাংলাদেশি প্রার্থী যারা ছিলেন, আমরা দেখলাম যে প্রার্থীদের সবাই যার যার চেষ্টা অনুযায়ী তারা ক্যাম্পেইন করেছেন, কিন্তু
আমরা যাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা সমর্থন আশা করেছিলাম, আমরা তাদের সেটা বাংলাদেশি কমিউনিটির সহ প্রত্যক্ষ করে নাই। এটা এই শামসুল হক ভাই সর্বশেষ ভোটের আজকে তো হল হয়ে গেল, উনি উইন করতে পারলেন না। হোয়াট ইজ দ্য অ্যানালাইসিস এজ এ প্রেসিডেন্ট অফ দ্য বাগ? ধন্যবাদ, ধন্যবাদ সব প্যানেলিস্টদের। এবং আমরা এই মুহূর্তে যেহেতু বাপার প্রেসিডেন্ট আলাপ করলেন, আমি ডিটেকটিভ দিদারুল আলমের বিদেহীন আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বাংলাদেশি পুলিশ অফিসাররা আসলে আমাদের সেফটির জন্য যে কাজ করে যাচ্ছেন, নিউ ইয়র্ক সিটিকে সেফ রাখার জন্য, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং একজন সিটিজেন হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, একটা সুন্দর প্রসঙ্গ, সেটি হচ্ছে যে এক্স লিউটেন্যান্ট কমান্ডার NYPD শামসুল হক, যিনি ডিস্ট্রিক্ট 30 হ্যাপেন টু বি মাই ডিস্ট্রিক্ট, উনি এই ডিস্ট্রিক্টে অ্যাসেম্বলিতে কন্টেস্ট করেছেন, আপনারা জানেন। এবং অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে ভোটের রাত্রে যখন আমরা জানলাম 13 ভোটের ব্যবধানে উনি পিছিয়ে আছেন, পরবর্তীতে আরও অনেক উত্থান পতন, মানে অনেক ধরনের ইনভেস্টিগেশন গেছে। একটা সময় দেখা গেল উনি মাত্র 1 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। আর গতকাল এবং আজকে ছিল হ্যান্ড কাউন্ট, ফাইনালি যেটা হইলো সেটা হলো হ্যান্ড কাউন্টে দেখা গেল যে ফাইনালি আজকে যে উনি 7 ভোটের ব্যবধানে হেরেছেন, যেটা আমরা সবাই জানি। এখন আমাদের বিষয়টা একটু আলাপ করি যে আমরা এই হারটা কেন, এই হারটা তো আমরা এমন একটি পয়েন্টে এসে আমরা হারলাম, এটাকে আমরা একটু চেষ্টা করলে হয়তো বা ভিন্ন রেকর্ড মানে রেজাল্ট হইতো। সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের কমিউনিটি একটা নতুন কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটি। ইটস নট ইজি টু রাইজ দেয়ার, কারণ যারা আসলে সিস্টেমে আছে, কুইন্স কাউন্টি বলেন আর যে কোনো কাউন্টি বলেন, পলিটিক্যাল যে একটা ব্যুরোক্রেসি আছে সব জায়গায়, কিন্তু আমাদের কিন্তু পলিসি মেকিংয়ে আমাদের কেউ নেই। তো যেমন যখন ডেমোক্রেটিক পার্টি বলেন, রিপাবলিকান পার্টি বলেন, যে কোনো পার্টির একটা নমিনেশনের যে প্রসেস আছে, সেখানে যে কাউন্টি লিডারগুলো থাকে, সেখানে যে বিভিন্ন বড় প্রেসিডেন্টরা থাকে, তাদের অনেক ইনফ্লুয়েন্স থাকে, যেটা আমরা দারুণভাবে মিস করছি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমরা অনেক পলিটিক্যাল লিডারদেরকে কিন্তু বা লিডার বানাইছি আসলে অতীতেও, এবং এখনো ভবিষ্যতে হয়তো হবে এবং করে যেতে হবে। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের বন্ধুকে আসলে অনলি মাই ফ্রেন্ড, বাংলাদেশি কমিউনিটিতে আইসা আমার বাংলাদেশি ভাই বোনেরা এইটুক বলার পরে আমরা যে খুশি হয়ে যাই, আসলে বিষয়টা কিন্তু সেটা না। আমরা যা বুঝতে পেরেছি যে আমাদের এই পদযাত্রায়, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না নিবেন ততক্ষণ বুঝবেন না হু ইজ ইউ রিয়েল ফ্রেন্ড। রিয়েল ফ্রেন্ড হলো সে যে আপনার বিপদে, আপনার সময়ে, প্রয়োজনে আপনার পাশে আসবে। তো তাহের ভাই যে কথাটা বলছেন যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পলিটিক্যাল লিডারের এন্ডোর্সমেন্ট করে থাকি, পেয়ে থাকি। আমাদের এইবার যেই বিষয়টি ঘটছিল শামসুল হকের ক্ষেত্রে, যে মূলধারার একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন যিনি, এবং বলা যায় ডিএসের যিনি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বার্নি স্যান্ডার, উনিও শামসুল হককে এন্ডোর্স করেছিলেন। কিন্তু রেজাল্ট যে কেন এটা হলো, এখানে বিষয়টি হচ্ছে, প্রথমত আমি বলবো যে আমাদের মতো কমিউনিটির অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যে অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু শামসুল হক উত্তরণ করতে সক্ষম হয়েছিলেন। আমি বলবো ওনার প্রিপারেশনের দিক থেকে, ফান্ড রেজিংয়ের দিক থেকে এই জিনিসগুলো কিন্তু উনি উত্তরণ করছেন। এখন ডেফিনেটলি অভিনন্দনযোগ্য, যিনি নির্বাচিত হয়েছেন, ডেফিনেটলি আমি তাকে অভিনন্দন জানাই, প্যাট্রিক মার্টিনেজ। সেই সাথে শামসুল হককেও অভিনন্দন জানাই এই জন্য যে একটা বার ছিল, এই বারটা কিন্তু হয়তো উনি অতিক্রম করতে পারেননি, কিন্তু অলমোস্ট ছুঁই অবস্থা, যেটা আমি মনে করি যে কমিউনিটির জন্য এটা একটা সম্মান বয়ে আনবে এবং আমাদের জন্য আগামী দিনের শিক্ষা হিসাবে থাকবে। আমি যেহেতু নির্বাচনী প্রক্রিয়াটার সাথে, বিশেষ করে ভোটিং প্রক্রিয়াটার সাথে সম্পৃক্ত ছিলাম, আমি যেটা প্রত্যক্ষ করেছি এবং রেজাল্ট যেটা অ্যানালাইসিস করলে বোঝা যায়, আজকে জানা গেল যে আমাদের বাংলাদেশিদের মধ্যে অনলি 33%, মার্কেট প্লিজ, অনলি 33% কিন্তু ভোট দিচ্ছেন।
আর 77% কি বলে 67% যারা ভোট কেন্দ্রে যান নাই। এখন আমরা যে বলবো, আমরা যে কেবল কারো এন্ডোর্সমেন্ট চাবো, কেন চাবো, কেন পাবো, আমাদের বুঝতে হবে। আমাদেরকে প্রথমে আমাদের দোষগুলো, আমাদের গুণগুলো, আমাদের স্ট্রেংথগুলো, আমাদের উইকনেসগুলো, এগুলো কিন্তু খুব ক্লারিফিকেশন ওয়েতে অত্যন্ত রিকনসাইল করতে হবে। এটা আমি মনে করি যে আমাদের সব কমিউনিটি লিডারদের মিলে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। না হয় আমাদের কিন্তু এই ধরনের রেজাল্টে হবে। কারণ শামসুল হক যে অবস্থায় নিউ ইয়র্ক সিটিতে এত বড় একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে উনি যে রেজাল্টটা করতে পেরেছেন বা যে জায়গায় এসছেন, এখান থেকে আমরা যদি শিক্ষা না নিই, আমরা ভবিষ্যতে কিন্তু এই ধরনের আরো অনেক খারাপ অবস্থার সম্মুখীন হব। কারণ আমরা অতীতে দেখেছি কেউ কিন্তু এই অবস্থায় পৌঁছতে পারেনি। যখন কোনো কম্পিটিটর দেখে যে 40%-এর কম ভোট পাচ্ছে, তখন কিন্তু ওই কম্পিটিটর যিনি থাকেন, যিনি বিজয়ী হবেন বা বিজয়ী হন, তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তেমন একটা পাত্তা দেন না। কিন্তু শামসুল হকের ক্ষেত্রে এই বিষয়টি হয়নি, কারণ আমরা 23 তারিখেই গত 23শে জুন নির্বাচন হয়েছে। আজকে প্রায় 1 মাস পরে, প্রায় 1 মাসের কাছাকাছি সময় পরে আমরা আজকে বুঝতে পারলাম যে ফাইনালি শামসুল হক হেরে গেলেন। তো এখন আমাদের কি করা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমাদেরকে প্রথমে নিজেদের দাবির প্রতি নিজেরা সচেতন হওয়া লাগবে। প্রথম কাজ যেটা করতে হবে যে যারা আমরা সিটিজেন হয়েছি, অবশ্যই আমরা যাতে ভোটার হই, আমরা যাতে পার্টির সাথে অ্যাফিলিয়েটেড করি। আমরা অনেকেই দেখা গেছে যে ইলেকশনের দিন আমি কল পেয়েছি যে ভাই আমি কেন্দ্রে এসে ভোট দিতে পারছি না। পরে দেখা গেল যে উনি ডেমোক্রেটিক হিসাবে উনার কোনো অ্যাফিলিয়েশন নাই। এখন এটা ছিল ডেমোক্রেটিক প্রাইমারি, আপনি ডেমোক্রেট না হলে এই ইলেকশনে আপনি ভোট দিতে পারবেন না। এটাই কথা। আপনি সিটিজেন হন, ভোটার হন, আপনার যদি রিপাবলিকান থাকেন অথবা অন্য কোনো পার্টি থাকে অথবা কি বলে কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েশন না থাকে, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির সাথে আপনি ভোট দিতে পারবেন না। এভাবে আমি 3-4টা কল পেয়েছি। এটা হলো একটা জিনিস খেয়াল রাখতে হবে। যদি আপনি ডেমোক্রেট হন, ডেমোক্রেটিক পার্টিকে আপনি চুজ করবেন অনেক আগে। এবং ভোট দেওয়ার যে প্রবণতা, আমরা একেবারে কেন্দ্র থেকে দেখছি, কেন্দ্র থেকে ভোটের বুথ থেকে 10 ফিট দূরে উনি গেছেন, এরপরও ভোটটা না দিয়ে চলে এসছেন। এটা এর চাইতে দুঃখজনক আর কি হইতে পারে। এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, প্রয়োজনে আপনার বাচ্চা দেখবো, আপনার বাজার দেখবো, কিন্তু উনি ভোটটা দিতে যান নাই, বলছেন যে বাসার থেকে আইসা দিবেন। এখন চিন্তা করেন 10 হাত দূরের থেকে ভোটটা না দিয়ে চলে এসছে, বাসার থেকে আবার এসে দিবেন, কেমন হইতে পারে। তো এই যে 33% ভোট, আমরা এমনিতেই আমাদের সংখ্যা কিন্তু এখনো অত উল্লেখযোগ্য না নিউ ইয়র্ক সিটিতে। আমরা নতুন একটা ইমিগ্রেন্ট কমিউনিটি, অত্যন্ত ভাইব্রেন্ট কমিউনিটি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমরা যে স্ট্রেংথটা আমাদের আছে, এই স্ট্রেংথকে যদি আমরা রিয়েলি আমরা রেজাল্টে পরিণত করতে চাই, পজিটিভ রেজাল্টে, সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে ভোটার হইতে হবে, ডেমোক্রেটিক পার্টিতে আমাদের অ্যাফিলিয়েশন করতে হবে, এবং সর্বশেষ যে কাজটা, অর্থাৎ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। তাহলে পরে ক্যান্ডিডেট যিনি হন না কেন তিনি আমাদের কাছে আসবেন, বিজয়ী হোক আর মানে হেরে যাক, আমাদের কাছে আসতে হবে। এখন আমি আরেকটা জিনিসের প্রতি আমাদের কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে এই যে আমাদের শত কিন্তু বনভোজন হচ্ছে বাংলাদেশিদের, এই বনভোজনগুলোতে খেলাধুলা হচ্ছে, আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এভরিথিং ইজ ফাইন। অনেক পুরানা বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, অনেক ধরনের ফান হচ্ছে, আমাদের কালচার কৃষ্টি সম্পর্কে আলাপ হচ্ছে। সেখানে কিন্তু একটা জিনিস আমার মনে হয় মিস করতেছি, এবং এই যে আমাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা পলিটিক্যাল এই দেশের মূলধারার সাথে আমাদের রাজনীতি করা দরকার। আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমরা মূলধারায় আনতে পারি, সংশ্লিষ্ট হতে পারি, এই ব্যাপারে জিরো আলোচনা। এটাকে অনেকে মানে অপ্রয়োজনীয় মনে করতেছে। আসলে আমি মনে করি যে এখনো যে সময়টা আছে, প্রত্যেকটা বনভোজনে যারাই আপনারা বনভোজনের ব্যবস্থা করছেন, 2টা মিনিট অন্তত এই ব্যাপারে আলাপ করবেন যে আমরা যারা সিটিজেন আছি, আমরা যে কথাগুলো বললাম, ভোটার হই, ভোট দিতে যাই, আমাদের বিভিন্ন কমিউনিটির যেগুলো, যেমন
বিভিন্ন কাজকর্ম থাকে, আমরা ভলান্টিয়ার করি, এই জিনিসগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। না, বুঝতে পেরেছি এবং আপনার জানাল এগুলো বুঝতে পেরেছি, বাট আপনাদের মনে করেন যে এই যে বাংলাদেশে যারা ইলেকশন করলো, রাইট, যে কজন ইলেকশন করেছেন তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে এই যে আপনার স্ট্রাগল, তাদের যে আপনার যে প্রবলেমগুলো ফেস করেছেন, আপনি হয়তো কথা বলছেন কিন্তু তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে কি রাফ রাস্তার উপর দিয়ে তারা হেঁটে গেছে, রাইট? জি। সো এইটাকে আপনারা ক্যাশ করেন না কেন? আপনারা ওয়াই ডোন্ট ইউ কল এভরিওয়ান অ্যান্ড শেয়ার দি এক্সপেরিয়েন্স, যে কী এক্সপেরিয়েন্স তারা গেদার করেছে, কি তারা জানতে চায়, কি তারা বুঝতে পেরেছে যে কোন জায়গায় আমাদের লিমিটেশন আছে। এটা আপনারা আমার চেয়ে ওরা বেশি বুঝে, বিকজ তারা তাদের এই জিনিসের উপর দিয়ে তারা হেঁটে গিয়েছে, রাইট? আমরা তো হয় কি জানেন, আমরা অনেকে এই যে এত কমিউনিটির অনেকেই সম্পৃক্ত ছিল, এবং এই যে তাদের যে এক্সপেরিয়েন্সটা এটাকে পয়সা দিয়ে বা কোনো অর্থ দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না। বাট আমরা যদি এটা শেয়ার করতে পারি আমাদের কমিউনিটির সাথে তাদের যে এক্সপেরিয়েন্স, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি লাভবান হবে কমিউনিটি। আমি সেই কথাটাই বলছিলাম যে আমরা ইনশাল্লাহ বাগের উদ্যোগে আমরা চেষ্টা করব যে আমাদের কমিউনিটিকে একটা কমিউনিটি রিকনসিলিয়েশনের জন্য, এবং সবাই যাতে সেখানে কমিউনিটি লিডারদেরকে আমরা ইনভাইট করব, আমরা সারাদিন তাদের কথাবার্তা শুনবো, কোথায় আমাদের ল্যাকিং ছিল, আমাদের স্ট্রেংথ কি, আমাদের কি কাজ করলে আমরা আমাদের উইকনেসগুলো দূর করতে পারি, আমাদেরকে এইটাকে যাতে, এই রেজাল্টটাকে যাতে আমরা পজিটিভলি নিতে পারি বা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা হিসাবে, সেটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা থ্যাংক ইউ করব। সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম কোনো কমেন্ট? আমার তো কমেন্ট হচ্ছে, শুনেন, আমরা খেলা দেখি, নিজে খেলি না। আমরা মেসির লেগে জান দিতে পারি, ব্রাজিলের লেগে জান দিতে পারি, কিন্তু আমি নিজে একটা ফুটবলে লাথি মারবো এই যোগ্যতা আমার নাই। আপনি কথা বইলা দেখেন, এমন কোন লোক আপনার আশেপাশে পাইবেন না যিনি বিভিন্ন বিষয়ে, মানে ডোনাল্ড ট্রাম্প কেমনে দেশ চালাইতে পারতেছে, কিভাবে তার জনপ্রিয়তা নষ্ট হইতেছে, জাতিসংঘ কিভাবে কোন কাজ করলে ভালো হবে, এই ব্যাপারে সব জ্ঞান তার আছে। তার এইটাই জ্ঞান নাই একমাত্র, তার বাড়ির কাছে গিয়ে কারে ভোট দিলে তার এই ভোটের কাজটা, তার জীবন মান, তার সিভিল রাইটটা রক্ষা হবে। এই যে এই বিষয়ে আর বক্তৃতা দিয়ে কাজ হবে না। আমি মনে করি যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে আমাদের কমিউনিটির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, এই জয়নাল আবেদীন সাহেব সহ আপনারা, আমরা উই শুড অ্যাপ্রোচ ডোর টু ডোর এন্ড ফাইন্ড আউট, এটা যে ভাই তোমার এই বুথটা রেজিস্ট্রেশন করো। এটার জন্য আমি মনে করি একদম নন প্রফিট বা ভলান্টারি অ্যাপ্রোচ করা দরকার। বাপা সেখানে সহযোগিতা করতে পারে, এবং মানে এইসব করা। এবং আপনার যেটা প্রস্তাব হচ্ছে যে যারা প্রার্থী হয়েছেন তারা রাজনৈতিকভাবে, আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার, এই ষড়যন্ত্রের শিকার, এই ব্রাজিলিয়ান ফুটবলার, আর্জেন্টিনা ফুটবলের এই ফাঁকে পইরা আমাদের এরা দেশা পাইতেছে না কোন দিকে যাইবো, পরে এরা আমরা জাম্বুরা দিয়েও খেলার সুযোগ পাইতেছি না। এই প্রার্থীদের সাথে আলাপ করলেই আপনি বুঝবেন যে ওনারা একটা অ্যাফিলিয়েশন, একটা সমর্থন, একটা এন্ডোর্সমেন্ট ওনাদের পাইতে কত কষ্ট হয়েছে। বার্নি স্যান্ডার্স সাহেব শামসুল হকরে এন্ডোর্স করলেন, কিন্তু উনার আবার ভাব শিষ্য জোহরান মামদানি উনি করলেন না। তো এই রাজনীতি তো বাইরে থেকে কেউ বুঝবেন না। এই রাজনীতির ভিতরের কথাটা কি, এগুলো আমাদের জানান ভাই। আজকে শামসুল হকের বুট এই 7টা 8টার জন্য যে আমরা যাই নাই, এটা যেমন ঠিক, আবার এই যে জোহরান মামদানির ইলেকশনের আগে এই এই শামসুল হকরা কি ওনাকে সমর্থন দেন নাই, ওনার জন্য কি দাঁড়ান নাই? দাঁড়িয়েছেন। এই 7-8টা বুট তো আমরা যাই নাই বুটে, এটা যেমন আমাদের একটা দায়িত্ব আছে। আবার এই সময় বার্নি স্যান্ডার্স সমর্থন দিতে পারলেন, তার অন্যান্য অনুসারীরা এখানে কেন দিলেন না? এটা বাংলাদেশি মানুষের প্রতি একটা বিদ্বেষ, একটা হিংসা, বা এদের বসাইয়া রাখিয়া এদের পাশে ডাকিয়া 2-1বার ছবি তুললেই হয়ে যাবে, আর কিছু না, আর লাগবে না। আরেকটা হলো যে এইটা আমাদের ওনারা কমিটির এটাই মনে লোকজন, করেন। আপনি যেটা বলছেন, আমাদের কমিটির নেতারা এই বিষয়গুলো স্পষ্ট বল, কোন জায়গায় যেন তারা ভয় পান, আমি জানি না কোন জায়গায় ভয় পান। সত্য কথা যেটা, এটা বলতে হবে ভাই, না বললে তো হবে না। আপনি ইউ আর নট গোয়িং টু গেট ইউর শেয়ার। আমার মনে হয় যে কোন জায়গায় গিয়ে আটকে যান ওনারা, ওই জায়গায় মনে করেন যে বাবা মেয়রের বিরুদ্ধে কথা বলবো বা অমুকের বিরুদ্ধে কথা বলবো, বা মানে যে জায়গায় আমাদের স্বার্থের আমরা মনে করি আঘাত লেগেছে, এই জায়গায় কথা বললে আমাদের কি হয় জানি। এই যে একটা মুক্ত সমাজে যদি এটা আমরা কথা বলতে না পারি, তাহলে আপনি আগাবেন কিভাবে? সেই নিজের আমি অধিকারের কথা জন্য বললে নিজে কথা বলতে হবে। আমি ছবি উঠানোর জন্য ডাক পাইবো না। আরে ভাই, কত লোকের ছবি উঠলো আর করলো, কত লোক মানে আমার মুখটা খারাপ করে নাই, ছবি উঠে কি করব? একটা দেশ আপনার আজকে পর্যন্ত 50 বছর হয়ে গেছে, আপনি আমেরিকায় থাকেন, আপনার মানে স্টেটে আপনার কোনো প্রতিনিধিত্ব নাই।
আপনি মানে ওই এক শাহানা হানিফ তাহলে দৌড়ে গিয়া ওই কইতে পারেন যে এটা আমাদের মেয়ে, এটা আমাদের মেয়ে, ওইটা পাস করার জন্য আপনার কি ভূমিকা আছে? সো এইগুলা আমাদের উই শুড নট ওয়েট এনিমোর। আমাদের এইসব আত্মসমালোচনা করতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে, আমরা আমাদের মুখের উপর জবাব দিতে হবে যে আমরা কমিউনিটি এখন আমরা আমাদের পাওনা বুঝে নেওয়ার সময় হয়েছে। এক্স্যাক্টলি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এনিথিং আজকে আর কাউকে পান নাই আপনি? করতেছেন আপনি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আর কথা বলার জন্য কাউকে অনেক পান কিছু নাই? আছে, আজকে আর বলবো না কিছু। আপনি এটা জয়নাল আবেদিন ভাইরাই বলেন, উনিও একটু চেষ্টা করুক কিছু মন একটু বলে খারাপ টলে নিয়ে আছে। আপনার। আমাদের প্রিন্স ভাই কি একটু বলবো? প্রিন্স ভাই, এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? না তার ভাই, থ্যাংক ইউ। দোয়া করবেন সবাই আমাদের ভাইয়ের জন্য, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক তার মৃত্যুবার্ষিকীর সামনে। আপনারা সবাই জয়েন করবেন, থ্যাংক ইউ। জি, আর তার thank ভাই you. সরি, আবার বলি এক্সট্রিমলি সরি। আপনি অনেক সময় আমাকে বলেন, কিন্তু আসলে আমার ব্যস্ততার কারণে আপনি তো জানেন জব, That's বাবা, okay. ফ্যামিলি, এই জন্য আসতে পারে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা আলোচক সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। জানাল ভাই, এনি আদার কমেন্ট? একটাই কমেন্ট, যে আমাদের কমিউনিটি আরো ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই যে আপনি যে আমরা যাদের কাছেই যাব, যখনই আমরা আমাদের অধিকারের কথা বলবো, অবশ্যই অধিকার আমাদের আদায় হবে, কিন্তু তারা যে জিনিসটির প্রতি আমাদেরকে উইক করে ফেলবে, সেটা হলো আমাদের কমিউনিটির যে ঐক্য প্রয়োজন, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেজন্য আমি বারবার কথাটা বলছি, আমাদের রিকনসিলিয়েশন দরকার, আমাদের সংযোগ, কথাবার্তা এবং কমিউনিটির আরো বাড়ানো দরকার, এবং সময় মতো যাতে আমরা ঝাঁপ দিতে পারি যেখানে প্রয়োজন, তখন পলিটিক্যাল লিডাররা বা ইলেক্টেড অফিসিয়ালরা আমাদের কথা শুনবে, আমরা তাদেরকে আমাদের কথা শুনতে বাধ্য করতে হবে। এই মানসিকতা নিয়ে এগোতে হবে। ধন্যবাদ সবাইকে। এবং আমি মনে করি যে আমাদের কমিউনিটির যে দাবি, এই দাবি নিয়ে আমরা কথা বলবো। এটা কার পক্ষে গেল, কে আহত হলেন, কে খুশি হলেন, এটা আপনি তো বিবেচনার বিষয় হলো যে আমরা কোন জায়গায় আহত হচ্ছি, আমরা কোন জায়গায় আমাদের স্বার্থ, এই স্বার্থ নিয়ে আমাদের ওপেন কথা বলা উচিত। এই স্বার্থ নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমাদের পক্ষে যারা এগিয়ে আসবেন তারা এই কমিউনিটির আসল বন্ধু, আর যারা আসবেন না তারা তাদের ব্যাপার, এটা আমাদের কিছু করার নাই। বাট আমাদেরকে তো কথা বলতে হবে, যে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে হবে কোন জায়গায় আমাদের সাহায্য দরকার, কে সাহায্য করতে পারেন। এই বিষয়গুলো আমার মনে হয় যে সময় আসছে এখন নিরূপণের। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ জয়নাল আবেদিন, থ্যাংক ইউ প্রিন্স ভাই আপনাকে। দর্শক, আজকে এ পর্যন্ত। আগামীকাল নিউ ইয়র্ক সিটির ওয়েদার আরও খারাপ হতে পারে, একটু আগে পূর্বাভাসে বলা হয়েছে। সো আপনারা সবাই সতর্ক থাকবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।